শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে, কিন্তু দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে এই খাতের উৎপাদন ক্রমেই কমছে। এতে বিদেশি ক্রেতাদের আস্থা হারাচ্ছে এই খাত। এতে হুমকিতে পড়তে পারে রপ্তানি আয়। এই বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকের পর বিএনপিতে বইছে নির্বাচনী হাওয়া। ভোটের সময় নিয়ে অনিশ্চয়তায় আপাতত দূর হওয়ায় দলটি এখন মনোযোগ দিচ্ছে নির্বাচন কেন্দ্রিক দল গোছানো এবং সম্ভাব্য প্রার্থী ঠিক করতে। নেতারা বলছেন সংস্কার এবং বিচার নিজ প্রক্রিয়াতেই চলবে। এবং ইসরায়েল ও ইরান দুই দেশই যুদ্ধবিরতি ভঙ্গের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলের প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করেন তিনি। এর আগে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে অভিযোগ জানায় ইসরায়েল, যদিও তা অস্বীকার করেছে ইরান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি বলা চলে তৈরি পোশাক খাতকে। বছরে প্রায় 5,000 কোটি ডলারের রপ্তানি আয় আসে এই খাত থেকে, যা দেশের মোট রপ্তানির প্রায় 85%। কিন্তু জ্বালানি সংকটে হুমকির মুখে পড়ছে এই খাত। জাহিদ সালিমের রিপোর্ট, ছবি তুলেছেন মীর মঞ্জুরুল। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যবস্থা হতে হয় নিরবচ্ছিন্ন, আর তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো জ্বালানি গ্যাস। কারখানায় বিদ্যুৎ উৎপাদন সহ স্পিনিং মেশিন সচল রাখা, কাপড় রং ও ডাইং সবকিছুই নির্ভর করে পর্যাপ্ত গ্যাস সরবরাহের উপর। কিন্তু এখন সেই সরবরাহেই চলছে চরম অস্থিরতা। সারা দেশে বিশেষ করে গাজীপুর শিল্প এলাকার প্রত্যেকটা কারখানায় গ্যাসের প্রেশার খুবই ডাউন। প্রোডাকশন ফল করতেছে, আমরা অন টাইমে শিপমেন্ট করতে পারতেছি না। সরকার থেকে অনুমোদিত 15 PSI লাইনের বিপরীতে প্রতি বর্গ ইঞ্চিতে গ্যাসের প্রেশার থাকছে 2 থেকে 3 PSI, কখনো কখনো যেটি আরও কমে যায়। খাত সংশ্লিষ্টরা বলছেন চাপ কম থাকার কারণে বয়লারে সঠিকভাবে বাষ্প তৈরি হচ্ছে না। যখন এটা 2 PSI এর নিচে আসে তখন আমরা ওই রেশনিং করে একটা বন্ধ করে আরেকটা চালিয়েও আমরা কাভার আপ করতে পারি না। হয়তো 2 থেকে 3 থাকলে হয়তো আমরা কিছু অংশ বন্ধ রেখে কিছু অংশ রানিং রেখে আমরা চালাতে পারি, কিন্তু 2 এর নিচে যখন চলে আসে তখন জেনারেটরকে স্টার্ট দেওয়া, জেনারেটরকে চালানোটাই তখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। বস্ত্র ও পোশাক খাতে বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে শিল্প মালিকদের, কিন্তু গ্যাস সংকটের কারণে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা কঠিন হয়ে পড়েছে। ঝুঁকিতে পড়েছে প্রায় 70 বিলিয়ন ডলারের বিনিয়োগ, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 8.5 লাখ কোটি টাকা। এই সংকটকে মোকাবেলার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টদের। গভর্নমেন্ট যদি গ্যাস এক্সপোর্ট করতে না পারে, ওটা দায়িত্ব গভর্নমেন্টের, এটা আমাদের না। আমরা তো গভর্নমেন্ট থেকে গ্যাস কিনে নিচ্ছি। তারপর এই যে এলএনজি আনা, এলএনজিটা এনে যেই সরবরাহ লাইনের মধ্যে এলএনজিটা সরবরাহ করতেছে, সেটা তো নর্মাল লাইনের মধ্যে দিচ্ছে। এই লাইন থেকে আবার বাসাবাড়িতে গ্যাস যাচ্ছে। যেই বাসাবাড়িতে গ্যাস যদি যায়, আমরা তো সেই বাসাবাড়ির জন্য আমরা গভর্নমেন্টকে পয়সা দিই নি। সো এই যে ইন্ডাস্ট্রিটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কিন্তু এদিকে তাকায় না। রেগুলার প্রপার সাপ্লাই, যেটাকে আমরা এনার্জি সিকিউরিটির অঙ্গ বলি, সেগুলোকে ঠিক করতে হবে। ক্ষতি তো হয়েছে, ওদেরকে চালিয়ে রাখার মতো হয়তো গ্যাস দেবে, হ্যাঁ, কিন্তু এর উন্নতি কীভাবে হবে, গ্রোথ কী করে হবে, হ্যাঁ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। গ্যাস সংকট কেবল একটি কারিগরি সমস্যা নয়, এটি এখন অর্থনৈতিক নিরাপত্তারও প্রশ্ন। তাই সময় এসেছে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার, যাতে দেশের শিল্প ও অর্থনীতি আরও বড় কোনো বিপর্যয়ের মুখে না পড়ে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।
ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রাথমিক সমঝোতার পর সরকারের ব্যাপারে তাদের আগের সমালোচনামূলক অবস্থান থেকে সরে গেছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে এখন দলের দিকে নজর দিচ্ছে তারা। দলের সিনিয়র নেতারা জানান শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। নুরুন নাহার উইলির রিপোর্ট। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সফল বৈঠকের পর রাজনীতির মাঠের মূল আলোচনা ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে। বিএনপিও সে অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছে। লন্ডন বৈঠকের পর বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্ন ছিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা ও বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে বিএনপির আন্দোলনের যে পরিকল্পনা ছিল তা থেকে তারা সরে এলো কিনা। আমি বিশ্বাস করি রাজনীতিতে অ্যাকোমোডেট করতে হয়, জাতীয় স্বার্থে রাজনৈতিক স্বার্থে কম্প্রোমাইজ করতে হয়। এখানে ন্যাশনাল ইন্টারেস্টটা জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে এসব বিষয়গুলো আমাদের বিবেচনা এবং বিবেচনা নিয়েই আমরা সেই আপোষ ফয়সালাটা করেছি। দুজনের মধ্যে যে প্রতিশ্রুতিগুলি বিনিময় হয়েছে বা একমত হয়েছে, এটা যদি ব্যত্যয় ঘটে যদি আমাদের পক্ষ থেকে তারেক রহমান বুঝবে, সরকারের পক্ষ থেকে ওখানে যদি ব্যত্যয় না ঘটে তাহলে নতুন কিছু ভাবনা করার প্রয়োজন নাই। দলের সিনিয়র এই দুই নেতা বলেন তারা এখন অপেক্ষা করছে নির্বাচন নিয়ে সরকারের পদক্ষেপের জন্য। তবে বিএনপি এখন বেশি নজর দিচ্ছে জাতীয় নির্বাচন ও বিভিন্ন এলাকার সম্ভাব্য প্রার্থীদের দিকেও। পাশাপাশি তারা সক্রিয় থাকবে সংস্কার আলোচনাতেও। সংস্কার এবং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংস্কারও চলমান প্রক্রিয়া। বিচার বিভাগের স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু থাকবে, চলবে। আমরা আগেও বলেছি নির্বাচনের বিচারের কোনো রোডম্যাপ হয় না। বিএনপির একটা আভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে, এই নির্বাচনে প্রার্থীর অভাব নেই, একাধিক বা ততোধিক প্রার্থী সবাই যার যার মতো এই রাস্তায় হাঁটতেছে। এটাকে আমাকে একসঙ্গে আনা, হাঁটতে হবে একসঙ্গে, দৌড়ে যে ফার্স্ট হবে সে মনোনয়ন পাবে। নির্বাচনের পাশাপাশি বর্তমানে আরও আলোচনা হচ্ছে তারেক রহমানের ফেরা নিয়ে। তারেক রহমানের জন্য অনেকে অপেক্ষা করছে, উনি টাইম ঠিক করে নেবেন কখন আসবে, তবে নিশ্চয়ই নির্বাচনের পরে আসবে না। দেশে ফেরার পরে ওনার বাসস্থান, সিকিউরিটি ইত্যাদি বা দলীয় কার্যালয়ে যা যা করার দরকার আমরা কাজ শুরু করে দিয়েছি অনেক আগে। আশা করি তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন। গুঞ্জন আছে আগামী মাসেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। খালেদা জিয়ার বর্তমান বাসভবন ফিরোজার পাশেই গুলশান 2 নম্বর এভিনিউ রোডের 196 নম্বর বাড়িটি প্রস্তুত করা হচ্ছে তারেক রহমানের জন্য। 32 কাঠা জমির উপর নির্মিত এই বাড়িটি 1981 সালে খালেদা জিয়াকে দিয়েছিল তৎকালীন সরকার। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল দুই দেশই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে জানিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল। অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল ও ইরান দুই দেশই তা লঙ্ঘন করায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতি এখন কার্যকর আছে এবং ইসরায়েল আর ইরানে হামলা চালাবে না বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, আর একটি বোমাও যেন না ফেলা হয়। নেটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলের ওপর অসন্তোষ প্রকাশ করেন তিনি। I'm not happy with Iran either, but I'm really unhappy if Israel's going out this morning because of one rocket that didn't land, that was shot, perhaps by mistake, that didn't land. I'm not happy about that. You know what? We basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the fuck they're doing. Do you understand that? এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। গত 13 জুন থেকে ইসরায়েলি হামলায় 606 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানি। ইসরায়েল সরকার বলেছে ইরানে অপারেশন রাইজিং লায়নের লক্ষ্য অর্জনের পরই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটি। আমিনা লুসি, মাছরাঙা,
নিউজ ডেস্ক। সাম্প্রতিক বিভিন্ন মবের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেই ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি আরও জানান, সাবেক সিইসির সাথে মব ভায়োলেন্সে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও করা হবে। ওই ঘটনায় পুলিশের সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। মব বন্ধ করা যাচ্ছে না স্বীকার করে তা আগের চাইতে অনেক কমেছে বলে তার দাবি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক। এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলার অভিযোগ গঠনের শুনানি হবে 1 জুলাই। তার পক্ষে লড়তে একজন আইনজীবীও নিয়োগ দিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 সকালে এই আদেশ দেয়। মামলায় আরও 2 আসামির মধ্যে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষেও আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী 2 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা এই ঘটনায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণের তথ্য দিয়ে প্রতিবেদন দিয়েছে। স্কয়ার ফ্যাশনস, স্কয়ার টলিটিস সহ দেশের 16টি শিল্প খাতের 30টি প্রতিষ্ঠান পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। মূলত পরিবেশ বান্ধব কার্যপদ্ধতি, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্ম পরিবেশে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে। এই আয়োজন সেই সব শিল্প প্রতিষ্ঠানের জন্য যারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে সমানতালে সচল রেখেছে উৎপাদন। শোভন কর্ম পরিবেশ নিশ্চিতের মাধ্যমে একদিকে যেমন সুরক্ষা দিচ্ছে শ্রমিকদের, তেমনি গতিশীল রেখেছে দেশের অর্থনীতিকেও। পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা দেশের এমন 16টি খাতের 30টি প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025-এর মাধ্যমে স্বীকৃতি দিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এবারে স্কয়ার গ্রুপের 2টি প্রতিষ্ঠান স্কয়ার টয়লেটরিজ লিমিটেড এবং স্কয়ার ফ্যাশনস পেয়েছে এই পুরস্কার। শ্রম ও কর্মসংস্থান ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠান দুটির নির্বাহীদের হাতে। এমপ্লয়িরাই আসলে কোম্পানিকে এগিয়ে নিয়ে যায়। সো আমরা সবসময় আমাদের 78,000 সহকর্মীকে ধন্যবাদ জানাই, এখনও জানাই যে তাদের জন্যই হবে। আমাদের সাথে আমাদের সহকর্মী শিউলি আছেন, উনি আমাদের ফ্লোরে কাজ করেন। সো আজকে পুরস্কারটা ওনার হাতে দিয়েও আমি ছবি তুলেছি এবং আমার মনে হয় যে ওনাদের জন্যই আসলে আমরা স্কয়ার এগিয়ে যাচ্ছে এবং আমরা সবাই এগিয়ে যাচ্ছি। আজকের পুরস্কার পাওয়ার এই যে অনুভূতি, এই অনুভূতিতে আসলে আমি একটা দাবি করতে চাই। সেটা দাবিটা হচ্ছে যে যারা আমরা আরএনজি এবং টেক্সটাইল সেক্টরে কাজ করছি তাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমাদের দেশকে বাঁচিয়ে, আমাদের এই ধরিত্রীকে, আমাদের এই প্ল্যানেটকে বাঁচিয়ে আমরা ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে পারি। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ সহ 30টি প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে, যা গ্রহণ করেন তাদের প্রতিনিধিরা। এই সম্মাননার মাধ্যমে আমরা এই সময় সরকারের পক্ষ থেকে বলা হয়, মালিক শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই দেশে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বেড়ে চলেছে। পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করেন তারা। এই সময় দেশের প্রসাধনী শিল্প নিয়ে প্রশংসা করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের কসমেটিক্সও এখন বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে। কসমেটিক্সের গ্রিন অ্যাওয়ার্ড পেলেন, তাদের অনুকরণে অন্যান্যরা কাজ করবেন। আমি বিশ্বাস করি এই প্রতিযোগিতামূলক পরিবেশ আরও বেশি কারখানা এই অ্যাওয়ার্ডের জন্য প্রস্তুত করতে ভূমিকা রাখবে। তথ্য বলছে দেশে পরিবেশ বান্ধব বা গ্রিন ফ্যাক্টরির সংখ্যা এখন 235টি। এর মধ্যে প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা 94টি, গোল্ড 127টি, সিলভার 10টি এবং সার্টিফাইড সনদপ্রাপ্ত 4টি। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
সরকারের সাথে আলোচনায় সন্তুষ্ট না হয় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে একথা জানান পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআরের চাকরিচ্যুত সদস্য জিল্লুর রহমান। বলেন, গত 3 দিনে সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ হয়নি। সরকার তাদের সাথে শতপ্রণোদিত হয়ে আলোচনা না করা পর্যন্ত আন্দোলন চলবে। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনই কঠোর কোনো কর্মসূচিতে যাচ্ছেন না তারা। আমরা সরকারের কাছে বহুবার অনুনয় বিনয় করেছি, আমাদের প্রতি সুদৃষ্টি দেননি, সাড়া দেননি। বিদায় আমরা আর ওইভাবে আর যাব না। শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের চলমান থাকবে। বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে চলমান আন্দোলনকে ঘিরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বেলা 11টায় ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা নগর ভবনে জড়ো হলে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা জানিয়েছেন, নগর ভবনের গেইটে ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা হয়। বিকেলে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি নেতা ইশাক হোসেন। বলেন, নগর ভবনে হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে। বিএনপির স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে বলেও তার অভিযোগ। দ্রুততম সময় এই যে যারা হামলা করেছে তাদের সিসিটিভি ফুটেজ রয়েছে, নগর ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে, বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় তাদের ছবি এসেছে এবং মোবাইলের ফুটেজও রয়েছে। এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই হামলাকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা থামব না। গুম এবং বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে সরকার আইন করতে যাচ্ছে, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে গুলশানের একটি হোটেলে কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি আরও জানান, ফৌজদারি কার্যবিধি সিআরপিসি সংশোধনের খসড়াও তৈরি হয়েছে। বলেন, বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ এবং জবাবদিহিতার আওতায় আনতে আদালতগুলোকে পুরোপুরি ডিজিটাল করা হচ্ছে। এছাড়া বিচারক নিয়োগ স্বচ্ছতা এবং মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেন তিনি। পরে কর্মশালায় অংশ নেওয়া 70 জনের হাতে সনদ তুলে দেওয়া হয়। We have drafted an amendment of CRPC to ensure right-based approach and strict safeguards during arrest and interrogation. This law will pass very soon. We advance full digitalization of the judiciary to ensure transparency and efficiency. এবারে খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে কাল খেলতে নামবে বাংলাদেশ। কলম্বোয় ম্যাচ শুরু সকাল 10:30টায়। গলে ড্র হয়েছিল সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচে দারুণ পারফরমেন্স করেছিল বাংলাদেশের ব্যাটাররা। কোচ ফিল সিমন্সের আশা, এই ম্যাচেও সেই ধারাবাহিকতা রেখে বাংলাদেশ ম্যাচ জিতবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এছাড়াও কোচ বলেন, আঙ্গুলে ব্যথা থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলতে পারবেন। এছাড়াও মেহেদী হাসান মিরাজের একাদশে ফেরা সম্পর্কে কোচ বলেন, সকালেই তা জানা যাবে। অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা বলেন, ব্যাটাররাই নির্ধারণ করবে এই ম্যাচের ভাগ্য। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটে কমছে তৈরি পোশাক খাতের উৎপাদন, বিদেশি ক্রেতাদের আস্থা কমছে, হুমকিতে পড়তে পারে রপ্তানি আয়। লন্ডন বৈঠকের পর বিএনপিতে বইছে নির্বাচনী হাওয়া, মনোযোগ এখন দল গোছানো এবং সম্ভাব্য প্রার্থী ঠিক করার দিকে। এবং ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি ভঙ্গের চেষ্টায় ক্ষুব্ধ ট্রাম্প, ইসরায়েলের প্রতি তীব্র বিরক্তি প্রকাশ। এই ছিল সন্ধ্যা সংবাদের। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।